எப்படி பண்ண? அப்படிதான் தோணுது. அப்ப போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ஸ் Should be fake. சொல்லியிருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பியா? ஹலோ மேடம், எப்படி இருக்கீங்க? யாரு நீ? யாரு? ஆனா முடியல. তো মুভি শুরু হয় একজন পঙ্গু মানুষ থেকে, যে একটি বাড়িতে ঢুকতে যাচ্ছে, যার অদ্ভুত আচরণ দেখে তোমার মনে হবে এই লোকটা নিশ্চয়ই একজন সিরিয়াল কিলার। ঠিক তখনই দৃশ্য শিফট হয় বর্তমানে, যেখানে আমরা আথিরাকে দেখি, যে একজন পুলিশ অফিসার, যার পোস্টিং নতুন জায়গায় হয়েছে এবং সেই জন্য সে ট্রাভেল করছে। তখন তার পাশের সিটে আমরা দেখি অর্জুন নামের এক ছেলেকে, যে ভুল করে লেডিস সিটে বসেছিল। কিন্তু আথিরার তার সাথে একটু অদ্ভুত অনুভূতি হয়, তাই সে বসতে রাজি হয় না এবং বাস কন্ডাক্টরকে সিট বদলাতে বলে, কারণ সে রাতটা একজন অচেনা পুরুষের সাথে ভ্রমণ করতে চায় না। এতে বাস কন্ডাক্টর বলে, দেখুন এখন সব সিট ফুল, একটু সময়ের জন্য সামান্য অ্যাডজাস্ট করে নিন। ঠিক তখনই আর্জুন বলে, তুমি এখানে রেস্ট করো, আমি কন্ডাক্টরের পাশে গিয়ে বসছি। রাস্তায় এক জায়গায় বাস থামলে আথিরা গিয়ে দেখে অর্জুন কন্ডাক্টরের পাশে খুব কষ্ট করে বসে আছে। এটা দেখে আথিরার একটু খারাপও লাগে যে কিভাবে বসে আছে ছেলেটা, তাই সে আর্জুনকে নিজের সিটে ফিরে আসতে বলে। তারপর তারা নিজেদের সিটে বসে। সারা রাত তারা খুব ভালো কথা বলে। অর্জুনের কথা শুনে যেন আথিরাও ইমপ্রেস হয়ে যায়। রাত কেটে যায় এবং সকাল হয়। আথিরা দেখে আর্জুন চলে গেছে, আর সেই সিটে একটি স্টিকার লাগানো, যাতে লেখা হ্যাপি নিউ ইয়ার। এসব দেখে আথিরার আর্জুনকে ভালো লাগতে শুরু করে এবং অজুহাত দেখিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে আর্জুনের নাম্বারও নিয়ে নেয় সে। পরের দিন আথিরা পুলিশ স্টেশনে আসে। তখন সে দেখে সেখানে আর্জুন বসে আছে। সে তাকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করে। আর্জুন বলে যে আমি একজন অভিনেতা এবং আমাকে এক পুলিশ চরিত্র দেওয়া হয়েছে, আর আমি পুলিশদের দেখে এই চরিত্র সম্পর্কে বেশি জানতে চাই, যে আসলে পুলিশের অভিনয় কেমন করে করতে হয় এবং চরিত্রের মধ্যে কিভাবে ঢুকতে হয়। তো তারপর আর কি, এরপর দুজন ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে এবং একে অপরকে ভালোবাসতেও শুরু করে। এই সময় আথিরা আর্জুনকে বলে যে ছোটবেলায় আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল দীপা, এবং আমরা দুজন এত ভালো বন্ধু ছিলাম যে একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলাম। কিন্তু যখন দীপার বিয়ে হয় তখন থেকে যেন আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এবং এখন কিছু সময় পরে আথিরা জানতে পারে যে দীপা অনেকদিন ধরে নিখোঁজ। আসলে এই কেসের ইনভেস্টিগেশনও আথিরাকেই দেওয়া হয়েছে। আথিরা এই কেস সম্পর্কে দীপার হাজবেন্ড কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। কিশোর পেশায় একজন ডাক্তার, তার বাবা মা ইউএসএ তে সেটেল এবং সে চেন্নাইতে দীপার সঙ্গে থাকতো। সে আথিরাকে বলে যে যখন সে তার সেমিনারের জন্য বাইরে গিয়েছিল তখন তাকে জানানো হয় যে দীপা হারিয়ে গেছে। শুধু তাই নয়, তার গাড়িটাও নিখোঁজ ছিল। কিশোরের সঙ্গে দেখা করার পর আথিরা তার মাকে ফোন করে এবং কথা বলে সে জানতে পারে যে দীপা কিছুদিনের জন্য তার বাবা মার বাড়িতে এসেছিল। হয়তো তার বাবা মার সঙ্গে তার ঝগড়াও হয়েছিল। আসল ব্যাপারটা হলো দীপা মডেলিং করতে চাইতো, যা তার প্যারেন্টসের ভালো লাগতো না, কিন্তু কিশোর তাকে মডেলিং করতে সাপোর্ট করেছিল। এরপর সে দীপার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু বিশেষ কোনো তথ্য পায় না সে। এখন কোনো প্রমাণ না পাওয়ার জন্য আথিরা তার বন্ধু দীপাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে কোথায় গেল? তখন আথিরা তার কনস্টেবলকে নিজের ছোটবেলার অ্যাক্সিডেন্টের কথা বলে যে একদিন আমি নদীতে পড়ে গিয়েছিলাম, তখন আমাকে বাঁচাতে দীপাও নদীতে ঝাঁপ দিয়েছিল। যদিও দীপার সাঁতার জানা ছিল না, তারপরও আমাকে বাঁচাতে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল এবং তারপর তার বাবা আমাদের দুজনকেই উদ্ধার করেছিল। এখান থেকে বোঝা যায় যে দুজনের মধ্যে কত বেশি ভালোবাসা ছিল। এখন ইনভেস্টিগেশনের সময় আথিরা এক জায়গায় সিসিটিভি ফুটেজে দীপার গাড়ি দেখে। সেই সিসিটিভি ফুটেজ ভালো করে দেখলে আথিরা সেখানে এক হ্যান্ডিক্যাপ ব্যক্তিকে দেখে, যার উপর তার সন্দেহ হয়, কারণ ওই লোকটি সেই রাস্তা দিয়ে 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত 33 বার গিয়েছিল। কিন্তু দীপার গাড়ি নিখোঁজ হওয়ার পর সেই মানুষটিকে আর কখনোই দেখা যায়নি। এখন আথিরা সেই হ্যান্ডিক্যাপ মানুষের সম্পর্কে কিশোরকে জিজ্ঞাসা করে, কিন্তু কিশোর এটা মানতে চায় না যে সে তাকে চিনে। তারপর আথিরা কিশোরকে জিজ্ঞাসা করে, তোমার কারো সঙ্গে কি কোনো অ্যাফেয়ার ছিল? কিশোর বলে যে বিয়ের আগে আমি পল্লবী নামের এক মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তার বাবা মা আমাদের বিয়েতে অনুমতি দেয়নি এবং তারপর আমি আর কখনোই পল্লবীর সঙ্গে দেখা করিনি। এরপর আমরা দেখি যে কিশোর খুব চালাকের সঙ্গে নিজের একটি ফোন পাখার উপরে লুকিয়ে রেখেছিল এবং আথিরা চলে যাওয়ার পর সে কাউকে ফোন করে এবং বলে যে এই নাম্বারে যেন কেউ আর আমাকে কল না করে, কারণ এখন পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, ডাল মে কুছ কালা তো হ্যায়। ইনভেস্টিগেশনের মধ্যে পুলিশের টিম পল্লবী এবং কিশোরের কল ডিটেলস চেক করে, কিন্তু কোনো সূত্র মেলে না। কিন্তু দীপার প্রতিবেশীরা জানায় যে এক হ্যান্ডিক্যাপ লোক প্রায় তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত, কিন্তু সে সবসময় হেলমেট পরে থাকতো, তাই কেউ তার মুখ দেখেনি। এরপরের দিন আথিরার টিম জঙ্গলে একটা গাড়ির ভেতরে এক পোড়া ডেড বডি খুঁজে পায় এবং এটা দেখে আথিরার মনে হয় এটা কি দীপার ডেড বডি। সে খুব ভয় পায়, তাই সে তৎক্ষণাৎ ডেড বডিকে ফরেনসিক ল্যাবে পাঠায়। ফরেনসিক রিপোর্ট আসার পর ডাক্তার জানায় যে সেই বডি দীপারই। এটা শুনে আথিরা পুরো
ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। এখন এই কেস মিসিং কেস থেকে মার্ডার কেসে পরিণত হয় এবং আথিরার প্রথম সন্দেহের সূত্র ছিল ওই হ্যান্ডিক্যাপ মানুষটি। তাই সে গাড়িটাকেও ফরেন্সিকে পাঠায়। দীপার মৃত্যুর ধাক্কায় আথিরা ভীষণ ভেঙে পড়ে এবং এই ডিপ্রেশন থেকে বের করে আনতে আর্জুন তাকে সঙ্গ দেয়। আর্জুন আথিরার খুব ভালোভাবে যত্ন নেয়। পরের দিন আথিরা জানতে পারে যে সেই পোড়া গাড়ির নাম্বার প্লেটে একটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশ রেকর্ডে কারোর সঙ্গে মেলেনি, এমনকি দীপার হাজব্যান্ডের সঙ্গেও মেলেনি। একই রাতে সেই হ্যান্ডিক্যাপ মানুষ একজন ঈশা নামের মেয়েকে অনুসরণ করে এবং তার বাড়িতে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। সকালে আথিরা সেখানে গিয়ে সিসিটিভি দেখে। সেখানে সেই একই হ্যান্ডিক্যাপ লোক দেখা যায়, যার মাথায় একই কালো হেলমেট। আথিরা ঈশার প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে ঈশা মেয়েটির চরিত্র ভালো ছিল না, তার অনেক বয়ফ্রেন্ড ছিল এবং সে 5 জন ছেলেকে ঠকিয়েও ছিল, যারা তার বাড়িতে বহুবার ঝামেলাও করেছিল। এই 5 জনের খোঁজ নেওয়া হলে দেখা যায় হত্যার রাতে সবাই তাদের নিজ নিজ জায়গায় ছিল, শুধুমাত্র একজন ছাড়া, যার ফোন সুইচ অফ ছিল। তার নাম ছিল ভারানী এবং সে সেই একই কলেজে পড়তো যেখানে দীপাও পড়তো। তাই আথিরার সন্দেহ ভারানীর উপরেই পড়ে। এরপর যখন সে ভারানী সম্পর্কে আরো জানতে চায়, তখন জানতে পারে যে একবার সে দীপার সঙ্গে জোর জবরদস্তিও করেছিল, যার কারণে পুলিশ তাকে ধরেছিল। এটি শুনে পুলিশ অফিসার অভিষেক আথিরাকে বলে, আপনি সবাইকে ছেড়ে ভারানীর পেছনে কেন লেগে আছেন? তখন আথিরা বলে, গত 3 বছরে ভারানীকে কেউ দেখেনি, তাই হতে পারে যে এই 3 বছরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এটা শুনে অভিষেকও একটু চমকে যায়। এরপর সিনে আথিরা অর্জুনকে বলে যে দীপা আমাকে একবার আইফোন গিফট করেছিল এবং আমাদের মধ্যে এত ভালোবাসা ছিল যে দীপার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ফোনটি আনলক হতো। তারপর দুইজন রোমান্স করতে থাকে। পরের দিন কনস্টেবল তাকে বলে, হতে পারে যে পুলিশকে ডাইভার্ট করার জন্য কেউ ভারানীর ফিঙ্গারপ্রিন্ট গাড়িতে লাগিয়ে দিয়েছে। এটা শুনে আথিরা একটি প্ল্যান তৈরি করে এবং কিশোরের বাড়িতে লুকিয়ে যায়, কারণ তার চলাফেরা দেখে কিশোরের উপরও সন্দেহ হচ্ছিল। আথিরা কিশোরের বাড়িতে তল্লাশি করে, কিন্তু কিছুই পায় না, এমনকি পাখার উপর লুকানো ফোনটাও গায়েব। আথিরা যখন কিশোরের বাড়ি থেকে বের হয়, তখন বাইরে সে সেই হ্যান্ডিক্যাপ মানুষটিকে দেখে। আথিরা তাকে দেখে ধাওয়া শুরু করে। হ্যান্ডিক্যাপ মানুষটা দৌড়ে পালাতে শুরু করে এবং তখনই বোঝা যায় যে সে মোটেও ল্যাংড়া না, বরং নকল অভিনয় করছিল। অনেক কষ্টে আথিরা তাকে ধরে ফেলে। তারপর জানা যায় যে ওই আপাহাজ মানুষটা আসলে ভারানী। আথিরা তাকে ইন্টারোগেট করে এবং টর্চার করার পর ভারানী সব সত্যি বলে দেয়। আসলে যখন ভারানী ক্লাস 11-এ পড়তো, তখন সে ঈশাকে ভালোবাসতো এবং ঈশা তাকে প্রথম প্রপোজ করেছিল। কিন্তু কিছুদিন পর ভারানী জানতে পারে যে ঈশা তাকে ছাড়াও অনেক ছেলের সাথে প্রেম করত এবং একদিন ঈশা তাকেও ছেড়ে যায়। এতে ভারানী খুব ভেঙে পড়ে। কয়েক বছর পর যখন ভারানী কলেজে আসে, তার দেখা হয় দীপার সাথে। কয়েকদিনের মধ্যেই তারা বন্ধু হয়। কিন্তু যখন ভারানী দীপাকে প্রপোজ করে, তখন দীপা তাকে না বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি না। এই কারণে ভারানী দীপাকে জোর করে কিডন্যাপ করে বিয়ে করার চেষ্টা করে, কিন্তু দীপা পালিয়ে যায় এবং পুলিশের কাছে অভিযোগও করে। এতে ভারানীর খুব বদনাম হয় এবং কলেজ থেকেও তাকে বের করে দেওয়া হয়। কিছুদিন পর ভারানীর সিঙ্গাপুরে চাকরি হয়। যখন সে সিঙ্গাপুর থেকে চেন্নাই ফিরে আসে, তখন সে দীপাকে তার স্বামীর সাথে দেখে। এটা দেখে সে আবার রেগে যায় এবং দীপাকে মারার প্ল্যান করে। কিছুদিন দীপাকে ফলো করার পর সে তার বাড়িতে পৌঁছে যায়। তোমাদের বলে দেই, এটাই সেই সিন যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। যখন ভারানী সেখানে গিয়ে অন্য একটা ছেলেকে দেখে, সে ভাবে এই ছেলে দীপার লাভার হবে। তখনই দুজনের মধ্যে মারামারি শুরু হয় এবং সেই মারামারিতে ভারানীর ফিঙ্গারপ্রিন্ট দীপার গাড়িতে লেগে যায়। এরপর সেখান থেকে পালিয়ে ভারানী বেরিয়ে যায় এবং তারপর সে ঈশার বাড়িতে গিয়ে তাকে খুন করে। এসব ঘটনার মাঝে ভারানীর জানাই ছিল না যে দীপা অনেক আগেই মারা গেছে। এই কথাগুলো শোনার পর স্কেচ আর্টিস্টকে ডাকা হয় এবং বলা হয় যে ভারানী যে লোকটাকে দেখেছিল তার স্কেচ বানাতে। আর এখানেই আসে গল্পের প্রথম টুইস্ট। স্কেচে দেখা যায় যে লোকটা আর কেউই নয়, অর্জুন। হ্যাঁ, ঠিকই, আথিরার বয়ফ্রেন্ড অর্জুন। এরপর আথিরার মনে পড়ে যে দীপার বিয়ের সময় দীপা খুশি ছিল না। যখন আথিরা দীপাকে জিজ্ঞেস করেছিল, দীপা বলেছিল আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মা বিয়েতে রাজি না। এদিকে অর্জুন সিনেমা শুটিং করছে, আর অন্যদিকে থানায় ভারানী সেই রাতের লোকটার বর্ণনা দিচ্ছে। স্কেচ তৈরির পর আথিরা স্কেচ দেখে চিনতে পারে না, কারণ স্কেচটা পরিষ্কার হয়নি। ভারানী শুধু একবারই অর্জুনকে দেখেছিল, তাই ঠিক মতো স্কেচ বানাতে পারেনি। ভারানী বলে, আমি লোকটাকে আবার সামনে থেকে দেখলে ঠিকই চিনে ফেলতে পারবো। এরপর দেখানো হয় আথিরা অর্জুনকে তার বাবা মার সাথে পরিচয় করায় এবং তারা অর্জুনকে খুব পছন্দ করে, এমনকি বিয়েতে রাজিও হয়ে যায়। একদিন কেসের সিসিটিভি ফুটেজ চেক করার সময় আথিরা জানতে পারে যে সেই রাতে একটি ভ্যানে করে 4 জন ঢুকেছিল, কিন্তু যখন ভ্যানটা বের হয়েছে তখন মাত্র 1 জন ছিল, অর্থাৎ বাকিরা মাঝপথেই কোথাও নেমে দীপাকে মেরে পুড়িয়ে দিয়েছে এবং অন্য গাড়িতে চলে গেছে। এখানে আথিরার কিছু সন্দেহ হয়। এরপর আথিরা একজন ফরেন্সিক ডক্টরকে দিয়ে দীপার বডির রিপোর্ট চেক করায় এবং জানা যায় বডিটা দীপার ছিলই না, অন্য কারোর। মানে আগের ফরেন্সিক রিপোর্টটা ছিল
ফেক। এটা শুনে আথিরার গা শিউরে ওঠে। সে আগের ফরেনসিক ডাক্তারের কাছে গেলে সে বলে আমাকে ফেক রিপোর্ট দিতে বলেছিল সেই পুলিশ অফিসার অভিষেক, এবং পুলিশ অফিসার অভিষেককে বলেছিল দীপার স্বামী কিশোর। তখন আথিরা কিশোরকে গ্রেপ্তার করতে তার বাসায় যায়, কিন্তু সেখানে কিশোর তাকে এক সিক্রেট বলে, এবং এখানেই গল্পের আরেকটা ভয়ঙ্কর টুইস্ট আসে। কিশোর বলে আসলে বিয়ের পর দীপা তাকে নিজের কাছে বসতে দিত না, সে মডেলিং করতে চাইতো। বিয়ের 6 মাস কেটে গেছে, তবুও দীপা তাকে কাছে টানতো না। একদিন কিশোর দেখে দীপা তার হাত কেটে ফেলেছে। এই সময় কিশোর জানতে পারে যে দীপা জেসুয়া নামের এক ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চাইতো, কিন্তু বাবা মা মানেনি। তাই বাধ্য হয়ে দীপা কিশোরকে বিয়ে করেছে। দীপা কান্না করতে করতে সব বলে দেয়। কিশোর তখন তাকে সাহায্য করতে রাজি হয়। সে তার গার্লফ্রেন্ড পল্লবী এবং পুলিশ অফিসার অভিষেককে নিয়ে একটা প্ল্যান করে যাতে দীপার ফায়ার অ্যাক্সিডেন্ট সাজানো হয় এবং দীপার বডির বদলে অন্য মেয়ের বডি গাড়িতে রাখা হয়, যেন সবাই ভাবে দীপা মারা গেছে। প্ল্যান সফল হওয়ার পর দীপাকে তার প্রেমিক জোশুয়ার সাথে দূরে পাঠিয়ে দেওয়া হয়, আর কেউ জানে না দীপা এখন কোথায়। এরপর কিশোর আথিরাকে দীপার পাঠানো ইমেল দেখায়, যেখানে দীপা ও জোশুয়া কিশোরকে ধন্যবাদ দিয়েছে। এগুলো দেখে আথিরা কিশোরের প্রতি একটু বিশ্বাস পায়, কিন্তু যখন সে ইমেল ফুটেজ ভাড়ানিকে দেখায়, ভাড়ানি লোকটাকে চিনতে পারে না, কারণ সে সেই দিন অর্জুনকে দেখেছিল, জোশুয়াকে নয়। এতে আথিরা আবার দ্বিধায় পড়ে যায়। কোনো প্রমাণ না থাকায় আথিরা কিশোরকে বলে আমি নিজেই একবার দীপার সাথে কথা বলতে চাই। কিশোর বলে তার নাম্বার আমার কাছে নেই, কিন্তু 3 মাস পর পর সে ফোন দেয়, ফোন এলে জানিয়ে দেবো তোমাকে। এভাবে 6 মাস কেটে যায়, কোনো ফোন আসে না। একদিন হঠাৎ আথিরার ফোনে অজানা নাম্বার থেকে মেসেজ আসে। দীপা তাকে দেখা করতে বলেছে এবং ঠিকানা পাঠায়। বন্ধুর মেসেজ পেয়ে আথিরা সেখানে যেতে বের হয়। হঠাৎ পথে আর্জুন হাজির হয় এবং সে জোর করে তার সাথে যেতে চায়, আর লুকিয়ে কাউকে ফোন করে বলে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। এরা দেখে সন্দেহ হয় যে অর্জুন নিশ্চয়ই কিছু করতে যাচ্ছে। ঠিক তখনই ভাড়ানি পথে অর্জুনকে আথিরার সাথে দেখে এবং চিনে ফেলে এটাই সেই লোক যাকে সে সেই দিন দীপার বাড়িতে দেখেছিল। ভাড়ানি এই সব কথা তাড়াতাড়ি কনস্টেবলকে জানায়। ওইদিকে লোকেশনে পৌঁছে আথিরা চারদিকে দীপাকে খুঁজতে থাকে। হঠাৎ তার সামনে পুলিশ অফিসার অভিষেক, পল্লবী আর কিশোর এসে দাঁড়ায়। ঠিক তখনই আথিরার ফোনে কনস্টেবলের মেসেজ আসে, যেখানে ভাড়ানি বলেছে যে আথিরা যেন অর্জুন থেকে দূরে থাকে এবং সে সেদিন যে লোকটাকে দেখেছিল সে আর কেউই নয়, অর্জুন। এটা দেখে আথিরা হতবাক হয়ে যায়। সে পেছনে তাকায়, অর্জুন তার ঠিক সামনে দাঁড়িয়ে। আথিরা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমন কেন করলে? আমি তো তোমাকে সত্যিকারে ভালোবাসতাম। আর তখনই সে আবার অর্জুনের কাছে দীপার সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে। তখনই কিশোর বলে যে দীপা নেই, আমরা সবাই তাকে শেষ করে দিয়েছি। এটা শুনে আথিরা তো শকের পর শক খেতে থাকে এবং এখানেই তোমাদের একটু অ্যালার্ট করে দেই, এখন তোমরা একদম জোরে একটা ধাক্কা খেতে চলেছ। এখন তুমি এই ফিল্মের দ্বিতীয় সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো সাসপেন্স দেখতে পাবে। এখন রিভিল হয় যে আসলে কিশোরকে বিয়ে করার পর দীপা তার সাথে সুখী ছিল না। একদিন যখন দীপা সুইসাইড করতে চেষ্টা করে, তখন কিশোর সন্দেহের কারণে তার ল্যাপটপে তার ফেসবুক প্রোফাইল দেখে, যেখানে দীপা তার আইডি কোনো ছেলের নামে বানিয়ে রেখেছিল, আর সেই আইডি দিয়ে এক মেয়ের সাথে চ্যাট করছিল। দীপার এই অদ্ভুত আচরণ দেখে যখন কিশোর রাগে তার কাছে জিজ্ঞেস করে, তখন দীপা বলে যে সে ছোটবেলা থেকেই ছেলেদের মতো থাকতে চাইতো। তার হরমোনের কারণে সে নিজেকে ছেলের মতো অনুভব করত। তার ছেলেদের মতো ড্রেস আপ আর কাজ করতে খুবই ভালো লাগতো। আর যখন সে মেয়ে হওয়ার কারণে পিরিয়ডস আসা শুরু করে, তখন সে তার নিজের শরীরকেও ঘৃণা করতে শুরু করে। কলেজে যখন তার ভাড়ানির সাথে দেখা হয়, দীপার মনে হয় যে ভাড়ানি তার কেয়ার করে, কিন্তু যখন ভাড়ানিও তাকে প্রপোজ করলো, তখন সে আবার ভেঙে পড়লো। আর যখন সে এই একই কথা তার প্যারেন্টসকে বলল যে তার মেয়েদের মতো থাকা একদমই পছন্দ নয় এবং সে ছেলেদের মতো থাকতে চায়, তখন তার বাবা মা তাকে অনেক মারছে এবং তাকে জোর করে কিশোরের সাথে বিয়ে করিয়ে দেয়। বিয়ের পর দীপা মেয়েদের মতো থাকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখনই কিশোর তাকে টাচ করতো তখন তার খুব খারাপ লাগতো এবং তার মনে হতো সে একজন ছেলে। দীপার এটা ভালো লাগতো না যে কোনো ছেলে তাকে মেয়ে ভেবে টাচ করুক, আর এখন সে নিজেকেও ঘৃণা করতে শুরু করে। এই কারণেই সে সুইসাইড করার চেষ্টা করেছিল। ঠিক তখনই এখানে আরেকটা টুইস্ট দেখানো হয়, যেখানে আর্জুন আথিরার ফোন নিয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে ফেলে, মানে আর্জুনই দীপা ছিল। আর এটা দেখে আথিরার তো হুশই উড়ে যায়, তার নিজের চোখে বিশ্বাসই হয় না যে তার ছোটবেলার বন্ধু দীপাই আর্জুন। আরে ভাই, প্রথমবার এমন একটা অদ্ভুত সাসপেন্স মুভি দেখলাম, আমি এটা একদমই এক্সপেক্ট করিনি। তুমি করলে কমেন্টে বলো, জানি না সামনে আরো কত সাসপেন্স বাকি আছে। এরপর অর্জুন অর্থাৎ দীপা বলে যে সে ছোটবেলা থেকেই আথিরাকে খুব পছন্দ করত এবং আথিরার সাথে তার অনেক ভালো লাগতো, কিন্তু আথিরা জানতো না যে দীপার ভেতরে ছেলের মতো অনুভূতি বাড়ছে। এদিকে ধীরে ধীরে দীপা আথিরাকে ভালোবাসতে শুরু করলো, কিন্তু আথিরার তো এটা মনেই হতো না যে দীপা একজন ছেলে। আর শুধু তাই নয়, ছোটবেলায় দীপা আথিরাকে একথা জিজ্ঞেসও করেছিল, যদি সে ছেলে হতো তবে কি আথিরা তাকে বিয়ে করতো? তখন আথিরা দীপাকে বলেছিল হ্যাঁ বিয়ে করতো। আর দীপার বিয়ের পর আথিরার সাথে কথা বলার জন্য দীপা একটা ছেলের প্রোফাইল বানিয়েছিল। তার এই সমস্যা জানার পর কিশোর তাকে তার জেন্ডার বদলে ফেলার কথা বলে এবং বলে যে এখন অনেক ফেমাস লোকই এটা করছে এবং এটার পুরো প্রসেস লিগাল, কয়েক মাসের ট্রিটমেন্টের পর এটা সম্ভব। এটা শুনে দীপা খুব ভয় পায়, কিন্তু কিশোর যে একজন ডক্টর দীপাকে বলে যে তুমি বিশ্বাস করো, আমরা এই অপারেশনে সাকসেস হব এবং কাউকে বলবো না, কারণ সে জানতো এতে দীপার কোনো দোষ নেই, সব হরমোন চেঞ্জের কারণে হয়েছে। এরপর দীপার ট্রিটমেন্ট শুরু হয়। এই সময় দীপা
দীপা সবার থেকে দূরে থাকে। কয়েক মাস পর তার ভয়েসও কনভার্ট হতে শুরু করে এবং সে পুরোপুরি অর্জুনে রূপান্তরিত হতে থাকে। এরপর দীপা মানে অর্জুন বলে, আর এরপর আমি শুধু আথিরার সাথে দেখা করতে চেয়েছিলাম এবং তার কাছে গিয়ে সবকিছু প্ল্যান অনুযায়ী করতে চেয়েছিলাম এবং সবকিছু প্ল্যানের মতোই চলতে থাকে। এই প্ল্যানে দীপাকে সাহায্য করেছিল কিশোর, পুলিশ অফিসার অভিষেক এবং পল্লবী। এইসব শুনে আথিরার চোখে পানি চলে আসে আর আর্জুনও কাঁদতে কাঁদতে বলে, আমি ছোটবেলায় তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। এসব কথা শুনে আথিরার মন ভেঙে যায় এবং সে নিজের বাড়িতে ফিরে যায় এবং আর্জুনের সাথে কথা বলা বন্ধ করে দেয়, কারণ সে ডিসাইড করতে পারে না যে সে অর্জুনকে বিয়ে করবে নাকি দীপাকে। এরপর এত বড় সত্য জানার পর আথিরা প্রচুর টেনশনে থাকতে শুরু করে এবং মানসিকভাবে ডিস্টার্ব হয়ে যায়। একদিন হঠাৎ আর্জুনের ফোন আসে, যেখানে আর্জুন বলে যে তুমি 1 বছরের সময় নাও, ভালো করে ভেবে আমাকে উত্তর দিও। 1 বছর পর আমি তোমাকে আবার বিয়ের জন্য জিজ্ঞেস করব এবং তোমার উত্তর যাই হোক আমি মেনে নেব। এবার পরের দৃশ্য দেখা যায় 1 বছর পর অর্জুন এবং আথিরা আবার দেখা করে। আর্জুন আবার তাকে বিয়ের জন্য জিজ্ঞেস করে এবং আথিরার এই সাসপেন্সফুল উত্তর না দেখেই মুভিটা এন্ড হয়ে যায়। আমাদের দেখানো হয় না আথিরা আসলে কি বলেছিল।